নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। হ্যাঁ, প্রতিদিনই আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি। আর অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। এমনটা অনুরোধ করছি বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি, প্রশ্নই ওঠে না। এবার খবরে ফিরি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি কবে, কিছু কি জানালো শীর্ষ আদালত? মনে হচ্ছে না। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, আগামী 16ই সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী বা বিশ্বনবী দিবস। অসম রাজ্যে 40 জন বাংলাভাষী মুসলমানকে এনআরসি আইনে বন্দি শিবিরে প্রেরণ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আদানিদের বিপুল ঋণ মকুব করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। গতকাল দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট। কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার নির্বাচনে প্রার্থী হিসাবে তাদের নামে সবুজ সংকেত দেবে কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। ফিলিস্তিনের হামাস বলেছে, গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই। ইসরায়েলগামী আরও একটা জাহাজে ইয়েমেনের হামলা। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় কয়েকটা ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় প্রতিটা প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল এবং তার সমর্থকরা দায়ী। রাশিয়ার রেড লাইন নিয়ে আমেরিকাকে মজা না করতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের হুঁশিয়ারি। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি কবে, কিছু কি জানালো শীর্ষ আদালত? মনে হচ্ছে না, এখনো পর্যন্ত তেমন খবর নেই। সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল বেলা 11টা নাগাদ। গত শুনানিতে এই মামলায় তদন্তের প্রাথমিক রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছিল সিবিআই। আজ 5ই সেপ্টেম্বর আবার তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়ার কথা ছিল। আরজিকর মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে তাদের অভিযোগ। অন্যদিকে এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়ার কথা বিভিন্ন চিকিৎসক সংগঠনের। এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির জেরে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করেছে কিনা তাও দেখবে সর্বোচ্চ আদালত। সব মিলিয়ে আরজিকরের শতপ্রণোদিত মামলার শুনানি কবে হবে এখনো জানা যায়নি। আগামী 16ই সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী বা বিশ্বনবী দিবস। মসজিদে নাখোদা মারকাজি রুহিয়াতে হিলাল কমিটির পক্ষ থেকে গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 1446 হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 16ই সেপ্টেম্বর 2024 ঈদে মিলাদুন্নবী বা বিশ্বনবী দিবস পালন করা হবে। অসম রাজ্যে 40 জন বাংলাভাষী মুসলমানকে এনআরসি আইনে বন্দি শিবিরে প্রেরণ করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। একটা বাসে কড়া নিরাপত্তা দিয়ে গোয়ালপাড়ার ট্রানজিট ক্যাম্পে যখন নিয়ে যাওয়া হয়, সেই সময়ের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নির্ভীক। অসমে এই ঘটনাটা ঘটেছে। সূত্রের খবর, গত প্রায় 1 মাসে 3 দফায় বরপেটা জেলার এই বাসিন্দাদের বিদেশি হিসাবে চিহ্নিত করেছে অসম রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল। ওই নারী পুরুষদের একটা বাসে কড়া নিরাপত্তা দিয়ে গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে যখন নিয়ে যাওয়া হয়, সেই সময়ের একটা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আদানিদের বিপুল ঋণ মকুব করা নিয়ে
প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। আদানি প্রীতির জন্য আবারও বিরোধীদের তোপের মুখে মোদী সরকার। এবার কংগ্রেসের দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করে আদানি গোষ্ঠীর অধীনস্থ 10টা ধুঁকতে থাকা সংস্থার প্রায় 46,000 কোটি টাকা ঋণ মকুব করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সর্বজনীনভাবে উপলব্ধ ডেটার মাধ্যমে প্রকাশ করেছে যে কিভাবে সরকারি খাতের ব্যাংকগুলো 10টা আর্থিকভাবে চাপে থাকা সংস্থাগুলোর কাছ থেকে প্রায় 62,000 কোটি টাকা মাত্র 16,000 কোটি টাকার বিনিময়ে মকুব করে দিয়েছে। অর্থনীতির সহজ ভাষায় যাকে বলা হয় 74% হেয়ার কাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র আদানি ওইসব সংস্থাকে হাতে নেওয়ায় ব্যাংকগুলোকে অত কম টাকা নিতে বাধ্য করা হয়েছে। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে 10টা সংস্থার 61,832 কোটি টাকার বকেয়া ঋণ মাত্র 15,977 কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। অর্থাৎ মকুব করে দেয়া হয়েছে 45,855 কোটি টাকা। সবটাই করা হয়েছে আদানি গোষ্ঠী এই সংস্থাগুলো অধিগ্রহণ করার পর। ওই ব্যাংক কর্মীদের সংগঠনটার দাবি, ওই 10টা সংস্থা ঋণে 42% থেকে 96% পর্যন্ত ছাড় পেয়েছে। ব্যাংক কর্মচারী সংগঠনের সভাপতি রাজেন নাগরের অভিযোগ, মোদী সরকার সম্ভাব্য সব উপায়ে আদানিদের সাহায্য করছে, সেজন্য দেউলিয়া আইনকেও ব্যবহার করা হচ্ছে। গতকাল দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বজরং পুনিয়া এবং ভিনেস ফোগাট। কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার নির্বাচনে প্রার্থী হিসাবে তাদের নামে সবুজ সংকেত দেবে কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়তে দেখা যাবে 2 অলিম্পিয়ান কুস্তিগিরকে। তেমন দিকেই পরিস্থিতি এগিয়ে চলেছে। কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার নির্বাচনে প্রার্থী হিসাবে তাদের নামে আজকালের মধ্যে সবুজ সংকেত দিয়ে দেবে কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। একটা সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কংগ্রেস 90টা আসনের মধ্যে 66টা কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। তবে এই 66টার মধ্যে নাম নেই ভিনেস ফোগাট এবং বজরং পুনিয়ার। বাদলি আসনে প্রার্থী করা হতে পারে বজরং পুনিয়াকে। ভিনেস ফোগাট চাইছেন জুলানা আসন থেকে লড়তে, যদিও কংগ্রেস তাকে গুরুগ্রামের কাছে কোনো আসনে প্রার্থী করতে পারে। কয়েকদিন ধরেই ভিনেসের রাজনীতিতে যোগদান নিয়ে চর্চা চলছে। এবারের প্যারিস অলিম্পিক থেকে তাকে খালি হাতে ফিরতে হয়েছে। ফাইনালে উঠলেও নামতে পারেননি। ইভেন্টের দিন মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকার কারণে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে গিয়েও রূপো পাওয়ার আর্জি খারিজ হয়ে গিয়েছিল। ভিনেসকে রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সাংসদ করার উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্যরাও ভিনেসকে রাজ্যসভার সাংসদ করার পরামর্শ দিয়েছিলেন। যদিও ভিনেস ফোগাট সরাসরি রাজনীতিতেই যোগ দিচ্ছেন এবং কংগ্রেসের হয়েই ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আসার পর সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় লাভের চেষ্টা করছেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছেন ডক্টর মুহাম্মদ ইউনুস। আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটা প্রকাশ করা হয়। মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনুস এই মন্তব্য করেন। এইসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেছেন তিনি। ফিলিস্তিনের হামাস বলেছে গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই। হামাস বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে হবে। ফিলিস্তিনের হামাস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এইসব কথা বলেছে। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন করে একটা যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। ইসরায়েলগামী আরও একটা জাহাজে ইয়েমেনের হামলা। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় কয়েকটা ইসরায়েলি উপশহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় মজলুম ও ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব, গাতুন, ইয়াম নামক অবৈধ ইহুদিবাদী বসতিগুলোতে কয়েকটা কাতিউষা রকেট নিক্ষেপ করেছে গত সোমবার থেকে। হিজবুল্লাহর গোলন্দাজ ইউনিট আদাসার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদীদের সেনা সমাবেশের ওপর গোলাবর্ষণ করেছে বলেও সংবাদ মাধ্যম খবর দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহর সেনারা সোমবার অধিকৃত সাব্বা খামার অঞ্চলে জেবিদিন এলাকায় এবং আর রামসা এলাকার কাফরা সুবা পাহাড়ে ইহুদিবাদী অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে, এইন ইয়াকুব বস্তিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীও জানিয়েছে, ব্লু লেগন নামের ইসরায়েলগামী একটা জাহাজে সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েকটা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এই জাহাজটার উপর। গাজায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার উপর ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতীয়তাদের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইয়েমেন এই ধরনের হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছে। পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সহায়তা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল 2023 সালের 7ই অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরের প্রতিরক্ষাহীন নিরাপদ জনগণের ওপর ব্যাপক হত্যাযোগ্য এবং খাদ্য অবরোধ সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত ইসরায়েলি হামলায় 40,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছে প্রায় 1 লক্ষ মানুষ, আর এদের বেশিরভাগই নারী এবং শিশু। ইসরায়েলি অপরাধযজ্ঞের মোকাবিলায় গাজা ও লেবানন, ইরাক, ইয়েমেন এবং সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো বলেছে, ইসরায়েলকে এইসব অপরাধের জন্য চড়া মূল্য দিতে বাধ্য করবে তারা। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।